পাকিস্তান আমলের মতো এই অটোনমির ব্যাপারে সাংবিধানিক ধারা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তা পিনাকি ভট্টাচার্য কি বললে পাহাড়ের বিষয় নিয়ে, চলুন আমরা তার মুখেই শুনি। রাশিয়া এতদিন ইউক্রেন দখল করে ফেলতো, আর ইসরায়েল প্যালেস্তিনকে সাফা করে ফেলতো, গাজারে সাফা করে ইসরায়েল টিকতে পারতেছে না। আসাদ এখনো টিকে থাকতো ক্ষমতা সিরিয়ার। সবার উপরে কাঁঠাল রানী হাসিনা দিল্লি পলাইতো না। এখানে লাগবে ধৈর্য, দরদ, আন্তরিকতা আর রাজনৈতিক প্রজ্ঞা। রক্ত গরম কইরা প্রচুর উদ্দীপনা তৈরি করা যায়, কিন্তু সমস্যার সমাধান করা যায় না। সেনাবাহিনীর স্ট্রাকচারটা বুঝে দেখি, তাইলে বুঝতে পারবেন যে এই প্রস্তাবটা কতটুকু। বাংলাদেশের সেনাবাহিনীতে 10টা ডিভিশন আছে। সেনাবাহিনীর সৈন্যদেরকে ডিভিশন হিসেবে ভাগ করা হয়। এক ডিভিশনে 1500 থেকে 1800 সৈন্য থাকে। একটা ডিভিশনে 3টা ব্রিগেড থাকে। একটা ব্রিগেডের 3000 থেকে 4000 সৈন্য থাকে। তাছাড়া ডিভিশনে আরো সাপোর্টিং ইউনিট থাকে, যেমন আর্টিলারি, মেডিকেল কোর্স, সাপ্লাই, ওয়ার্কশপ, আরো ইউনিট থাকে। বাংলাদেশের 10টা ডিভিশনে কোনটার অবস্থান কোথায় সেটা, যশোরে 55 ডিভিশন, বগুড়াতে 11 ডিভিশন, রংপুরে 66 ডিভিশন, ভারতের পশ্চিমবঙ্গের সাথে সীমান্তেই 3টা ডিভিশন। এরপর উত্তর মেঘালয়ের বিপরীতে টাঙ্গাইলের ঘাটাইলে 19 ডিভিশন, আর সিলেটের 17 ডিভিশন, মোট 5টা ডিভিশন গেল। ত্রিপুরার বর্ডারে কুমিল্লাতে আছে 33 ডিভিশন, বার্মার বর্ডারে কক্সবাজারে 10 ডিভিশন, চট্টগ্রামে আছে 24 ডিভিশন, টোটাল 8টা ডিভিশন গেল। দক্ষিণবঙ্গে বরিশালের 7 ডিভিশন, আর ঢাকার কাছে সাভারে 9 ডিভিশন। তো পাহাড়ে বাংলাদেশ সামরিক বাহিনীর 24 ডিভিশন নিয়োজিত, যাদের হেডকোয়ার্টার হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। চট্টগ্রামে হিল ট্র্যাক্সে সেনা মোতায়েন করা আছে। চট্টগ্রাম হিল ট্র্যাক্সে নিয়োজিত আছে 24 ইনফ্যান্ট্রি ডিভিশন, এবং এখানে তারা কাউন্টার ইনসার্জেন্সি মুডে পরিচালিত হয়। মানে এক যুদ্ধ একটা জিনিস, আর কাউন্টার ইনসার্জেন্সি আর একটা জিনিস। 1997 সালের চট্টগ্রাম হিল ট্র্যাক্স শান্তি চুক্তির পর থেকে কাউন্টার ইনসার্জেন্সি পরিভাষাটা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয় না, এবং কার্যক্রমগুলো বর্তমানে কিছুটা প্রতিরক্ষামূলক চরিত্র ধারণ করছে। বর্তমানে 3টা ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং একটা আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা আছে হিল ট্র্যাক্সে। 69 ইনফ্যান্ট্রি ব্রিগেড বান্দরবনে, 203 ইনফ্যান্ট্রি ব্রিগেড খাগড়াছড়িতে, আর 305 ইনফ্যান্ট্রি ব্রিগেড রাঙামাটিতে। 24 আর্টিলারি ব্রিগেড আছে গুইমারাতে। তো কাউন্টার ইনসার্জেন্সির কৌশল অনুসারে ব্রিগেড গুলোকে রিজন এবং ব্যাটালিয়ন গুলোকে জোনে অভিহিত করা হয়। সাধারণত একটা রিজন একটা জেলার দায়িত্বে থাকে। তবে খাগড়াছড়ি জেলা তুলনামূলক বড় হওয়ায় সেখানে একটা ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং একটা আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা আছে। প্রত্যেকটা জোন এক বা একাধিক উপজেলার নিরাপত্তা দায়িত্ব পালন করে, যা এলাকার আকার, নিরাপত্তা পরিস্থিতির উপরে নির্ভরশীল। এবং প্রত্যেকটা জোনে, মানে একটা ব্যাটালিয়নে প্রায় 600 থেকে 800 সদস্য থাকে। প্রত্যেক জোন সাবজোনে বিভক্ত থাকে, যেখানে একটা কোম্পানি একটা সাবজোনের দায়িত্বে থাকে। প্রত্যেকটা সাবজোনকে আবার পুনরায় 2 থেকে 3টা ক্যাম্পে বিভক্ত করা হয়। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম হিল ট্র্যাক্সে ব্রিগেড কমান্ডারকে রিজন কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারকে জোন কমান্ডার এবং কোম্পানি কমান্ডারকে সাবজোন কমান্ডার বলা হয়। একটা ক্যাম্পে সাধারণত 30 থেকে 50 জন সেনা সদস্য থাকে এবং একজন অফিসারের দায়িত্বে থাকে। ক্যাম্প সাধারণত একটা প্লাটুনের কিছু বেশি শক্তি দিয়ে গঠিত হয়। সেনা ক্যাম্পের পাশাপাশি চট্টগ্রাম হিল ট্র্যাক্সে বিজেপি থাকে, সশস্ত্র পুলিশ থাকে, আনসার বাহিনীর ক্যাম্পও থাকে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এইসব ক্যাম্প সেনাবাহিনীর অপারেশন কমান্ডের অধীনে থাকে। এই কাউন্টার ইনসার্জেন্সি কার্যক্রমে চিটাগাং হিল ট্র্যাক্সে সেনাবাহিনীর মৌলিক ইউনিট হচ্ছে একটা ক্যাম্প। প্রত্যেকটা ক্যাম্পের নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকা থাকে। ওই এলাকায় তারা নিয়মিত বিশেষ টহল পরিচালনা করে, সড়ক পথের নিরাপত্তা নিশ্চিত করে এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে সশস্ত্র পুলিশ এবং আনসার সাধারণত স্থায়ী পোস্ট পরিচালনা করে। তো তাইলে একটা ডিভিশনে আমরা হিসাব করে দেখতে পারি এক প্ল্যাটুনে 30 থেকে 35 জন সৈন্য থাকে। আমাদের 24 ডিভিশনে পুরোটাই পাহাড়ে ডিপ্লয়েড বিভিন্ন ক্যাম্পে। আরো নতুন 250টার মতো ক্যাম্প, মানে 250টা নতুন প্ল্যাটুন লাগবে, তাই না? তা আকাশ থেকে আসবে না। অর্থাৎ এই দাবি মিটাইতে গেলে পাহাড়ের চট্টগ্রামের 24 ডিভিশন ছাড়াও আরো 2টা ডিভিশন ডিপ্লয় করতে হবে। এই ডিভিশন আসবে কোত্থেকে? পাহাড়ে অতিরিক্ত 2টা ডিভিশন মোতায়েন করা মানে ভারতের সাথে আমাদের সীমান্ত থেকে 2টা ডিভিশন পুল আউট করতে হবে, করে সেটাকে পাহাড়ে ডিপ্লয় করা লাগবে। এর ফলে ভারতের সাথে সীমান্ত এলাকায় 2টা সীমান্ত এলাকা খালি হয়ে যাবে, 2টা ডিভিশন খালি, 2টা ক্যান্টনমেন্ট ফাঁকা হয়ে যাবে। রে ভাই, এটা কেমনে আপনারা চিন্তা করলেন? তাও এটা আর্মি থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তাও আর্মি থেকে চাওয়া হয়েছে। এটা কোনোভাবে কোনো দূরদর্শী সিদ্ধান্ত না, বরং আত্মঘাতী একটা সিদ্ধান্ত। পাহাড়ে আমাদের যেটা হইতেছে সেটা কত ইনসিগনিফিক্যান্ট, এটা কোনো বড় ধরনের ইনসার্জেন্সিও না। এটা আলাপে একটু পরে আসতেছি। ভারত যদি দেখে যে আমরা এই সামান্য ইস্যুতে হয়েছে সামলাইতে পুরা 3টা ডিভিশন মোতায়েন করছি, তখন ভারত তো পাহাড়ে আরো অশান্তি করবে, 100 গুণ বাড়াই দিবে। তখন হুজুরে দাবি উঠবে যে পাহাড়ে আরো সেনা মোতায়েন করতে হবে, আমাদের পুরা পাহাড় সেনা দিয়ে ভর্তি হয়ে যাবে।
এর ফলে ভারত আমাদের সীমান্তে অবশিষ্ট বাকি 6টা ডিভিশনকে পাহাড়ে মোতায়েন করা লাগবে। পুরা সেনাবাহিনী পাহাড়ে নিয়ে যেতে হবে, সীমানা পুরোপুরি অরক্ষিত করে ফেলা। বাংলাদেশে পুরা সামরিক বাহিনী পাহাড়ের একটা সেকের মধ্যে ঢুকে যাবে। এটা সামরিক দিক দিয়ে অত্যন্ত একটা ভুল চাল, এবং এটাই চাই ইন্ডিয়া। আর দেখেন সবাই লাফাইতেছে ইন্ডিয়া কিভাবে আমাদের কাঁধে বন্দুক রেখা দেখেন আমাদের উপরে গুলি চালাইতেছে, দেখেছেন? ভয়ে কেউ কিছু কইবে না এটার বিরুদ্ধে, পাবলিক সেন্টিমেন্টের ভয়ে। আমাদের তো মূল সীমানা পাহাড় না, সমতল ভূমি, যেখানে দেশের 98% জমি জমা অর্থনীতি আছে। আমাদের সামরিক প্রতিরক্ষার মূল পলিসি হওয়া উচিত সমতল ভূমি ভারতের আগ্রাসন থেকে রক্ষা করা। চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সামরিক সম্ভাবনা কি আছে? অপহরণ ও হত্যার সাথে জড়িত ইউপিডিএফ 2009 থেকে এ পর্যন্ত 332 জনকে অপহরণ করছে সংগঠনটা। এর মধ্যে পাহাড়িরাও ছিলেন। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনা ঘটে। তাদের হাতে 2009 সাল থেকে এই পর্যন্ত 89 জন হত্যার শিকার হয়েছেন। যাদের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য যেমন আছে, তেমনি সেনাবাহিনীর 16 সদস্য আছে। 2009 সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ 17 বছরে বিদ্রোহীদের হাতে হত্যার শিকার হয়েছে 89 জন। আর সেনাবাহিনীর কতজন? 16 জন, মাত্র 16 জন। এর চেয়ে বেশি মানুষ ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কফ এটাতে মারা গেছে। যারা মারা গেছে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি, তাদের আত্মত্যাগকে আমি গভীর শ্রদ্ধা জানাই বলতেছি। সবকিছুর একটা তো মাত্রা আছে, মাত্রা জ্ঞান হারায় ফেললে তো মানুষ কাণ্ড জ্ঞান হারায় ফেলে। জাতিসংঘের মিশনে সেনাবাহিনীর 166 জন সদস্য নিহত হয়েছে, 10 গুণেরও বেশি। পাহাড়ে যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স, সেটা কোনো ইনসার্জেন্সির সংজ্ঞায় পড়ে না। আসল ইনসার্জেন্সি কাকে বলে জানেন? আসেন সেটা দেখি ইনসার্জেন্সি কি। আফগানিস্তানে পশতুন, পাঠান ট্রাইব গুলা আমেরিকা এবং নেটোর বিরুদ্ধে যেটা করছে সেটা হইতেছে আসল ইনসার্জেন্সি। সেখানে ক্যাজুয়ালিটি কত হয়েছে শুনবেন? 2001 থেকে 2021 সাল পর্যন্ত এই 20 বছরে আমেরিকা এবং তার মিত্রদের 70,000-এর বেশি সৈন্য মারা গেছে। হ্যাঁ, 70,000-এর বেশি। বছরে গড়ে 3,500। আহত যে কত হয়েছে আল্লাহ মালুম। ওইটারে বলা হয় ইনসার্জেন্সি। বাংলাদেশের পাহাড়ে যে অশান্তি, সেটাকে হুদাহুদি ইনসার্জেন্সি নাম দিয়া সীমানা খালি করে সেখানে 3 ডিভিশন সৈন্য ডিপ্লয় করা পাগলামো ছাড়া আর কিছু না। পাহাড়ে যে ক্রাইম আছে সেটার জন্য পুলিশকে উপযুক্ত ট্রেনিং দিয়ে ব্যবহার করা উচিত। আর ক্রাইম মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি দরকার গোয়েন্দা তথ্য, মানে ইন্টেলিজেন্স। সিভিল ক্রাইম ফাইট করার জন্য আর্টিলারি বা কামানের গোলা লাগে না। সেনাবাহিনীকে দিয়ে ক্রাইম ফাইট করানো ভুল কাজ। সেনাবাহিনী যদি চোর ডাকাত ধরে আর অন্য দেশের সামরিক বাহিনীর ভারী অস্ত্র ট্যাঙ্ক মোকাবেলা করার প্রশিক্ষণ না নিয়ে রাস্তাঘাটে ডাকাত ধরার জন্য টহল দিতে থাকে, তাহলে তো পুরো সেনাবাহিনী নষ্ট হয়ে যাবে। এসব পুলিশের কাজ। দরকার হলে পুলিশের লোক বল বাড়ানো উচিত, পুলিশের ইন্টেলিজেন্স কালেকশন ক্যাপাসিটি বাড়ানো উচিত, পুলিশের গোয়েন্দা সক্ষমতা বাড়ানো উচিত, পুলিশের বাজেট বাড়ানো উচিত। এই সমস্ত কাজে সেনাবাহিনী ব্যবহার একদম বন্ধ করা উচিত। এই জন্য আমি বলি সেনাবাহিনী এখন থেকে ব্যারাকে ফিরে যাক, কোনো দরকার নাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার। এরপর বলা আছে পাহাড়ে বিভিন্ন গ্রুপ চাঁদা তোলে। সে চাঁদার পরিমাণ কত? আমার দেশের রিপোর্টে আছে সব গ্রুপ মিলে 3 জেলাতে সারা বছর চাঁদা তুলছে 350 কোটি টাকা। হ্যাঁ, হাসমু না কানমু? হ্যাঁ, এডিটার সাহেব এরা ঘোড়ার হাসি দেন, আমার তো হাসি আসছে না, হাসার চেষ্টা করলাম, দেন না ঘোড়ার হাসি। ঢাকা শহরে শুধু পরিবহন খাতে সারা বছর এর চাইতে অন্তত 10 কোটি টাকা বেশি চাঁদাবাজি হয়। দৈনিক 1 কোটি টাকা চাঁদা ওঠে এখান থেকে। হাসিনার পিয়ন 400 কোটি টাকা কামাইছে। পাহাড়ের সমগ্র গোষ্ঠী মিলে সারা বছর যা চাঁদাবাজি করে, খালি পিয়ন তার চেয়ে বেশি চাঁদাবাজি করে। তাহলে পাহাড়ে অশান্তির সমাধান সমস্যা, সেটা পলিটিক্যাল প্রবলেম, মিলিটারি প্রবলেম না। পলিটিক্যাল প্রবলেমের সমাধান অটোনমি দিয়ে দেওয়াই সবচেয়ে বেস্ট পলিটিক্যাল সলিউশন। এই অটোনমিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত। সংবিধানে পাকিস্তান আমলের মতো এই অটোনমির ব্যাপারে সাংবিধানিক ধারা যোগ করা উচিত। খালি আওয়ামী উগ্র বাঙালি জাতীয়তাবাদের নামে পাহাড়ে এই ট্রাইব গুলার অটোনমি কেড়ে নেওয়ার ছিল অত্যন্ত ফ্যাসিস্ট এবং বোকামিপূর্ণ সিদ্ধান্ত, যেটা আমরা আজও কন্টিনিউ করতেছি। এই আওয়ামী বাঙালি জাতীয়তাবাদী বয়ানের খপ্পরে পইরা আমরা অসংখ্য অবাঙালি মুসলমান বিহারীদেরকে গণহত্যা করে কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকে একদম শেষ করে দিছি। বহুত বাঙালি আনাজ 54 বছর, এবার থামা উচিত। এই বাঙালি আনাজ বন্ধ করা উচিত। পাকিস্তান আমলে যখন 2 পাকিস্তানের ট্রাইব গুলো অটোনমাস ছিল, তখন তো পাকিস্তানিরা বলে নাই যে ট্রাইব গুলা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের মধ্যে তো অমূলক ভয় কাজ করে নাই। এই সমস্ত সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আসল স্টেটসম্যানের পরিচয় হচ্ছে এই সমস্ত ব্যাপারকে প্রজ্ঞার সাথে ডিল করা, হুজুগে বা আবেগে না চলা। আর্মি কেমনে 250 ক্যাম্প করার প্রপোজাল দিছে, এটা আমার মাথায় আসতেছে না। ভারতে যে ব্রিটিশ এম্পায়ার এত বড় ছিল, যেটা ইতিহাসে কেউ করতে পারে নাই। অশোক বলেন, আওরঙ্গজেব বলেন, কেউ এত বড় সাম্রাজ্য শাসন করে নাই। সেই ব্রিটিশ সাম্রাজ্য কত বড় সামরিক বাহিনী দিয়ে রক্ষা করা হইতো জানেন? 1900 সালে সমস্ত ভারতে ব্রিটিশদের ইন্ডিয়ান আর্মির সৈন্য ছিল 2.25 লাখ, যার মধ্যে 74,000 ছিল গোড়া সৈন্য, মানে সাদা চামড়া।
বাকি 1.5 লক্ষ ছিল নেটিভ ইন্ডিয়ান সিপাই। ইংরেজদের সাম্রাজ্য বানানোর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের স্টেটসম্যানশিপ আর ডিপ্লোমেসি। ইংরেজরা খালি গায়ের জোরে এত বড় সাম্রাজ্য বানায় নাই, তার অসংখ্য নেটিভ রাজ্য, নেটিভ ট্রাইবকে সম্পূর্ণ অটোনমি দিয়ে রাখছিল, যাদেরকে প্রিন্সলি স্টেট বলা হইতো। এদের সংখ্যা ছিল 565টা। বড় কিছু রাজ্য ছিল যেমন হায়দ্রাবাদ, মহীশূর, জম্মু কাশ্মীর, গোয়ালিয়র, ভোপাল। ছোট ছোট অসংখ্য রাজ্যও ছিল। আমাদের এদিকে ছিল ত্রিপুরা আর কুচবিহার। এরকম প্রিন্সলি স্টেট ছিল। ইংরেজরা খালি এদের পররাষ্ট্রনীতি আর প্রতিরক্ষার দায়িত্ব ছিল, বাকি সবকিছুর দায়িত্ব নেটিভ রাজ্যগুলো নিজেরা নিজেদের মতো করে নিজেদের প্রথা অনুযায়ী কর তুইলা সেইটা নিজেরাই খরচ করত। ইংরেজরা এই সমস্ত রাজ্য থেকে কোনো কর নিত না, খুব সামান্য ইনসিগনিফিকেন্ট পরিমাণে একটা ট্রিবিউট নিত। তা আমি জানি এখন আপনারা এখন বলবেন যে এতদিন যে জানতাম ইংরেজরা দেশীয় রাজ্য থেকে কর তুলতো, বলিউডে লাগান বলে একটা সিনেমা হয়েছে না, এই যে কর তোলা নিয়ে ক্রিকেট খেলা, আমির খান ছক্কা মেয়েরা ম্যাচ জিতায়, হ্যাঁ, এইসব বলিউডের গালগপ্প। বাস্তবে ব্রিটিশ ভারতে ইংরেজ সরকারের রাজস্ব কর তুলতো নিজেদের সরাসরি শাসন করা 11টা প্রদেশ থেকে মাত্র। সেটা দিয়ে ইংরেজরা সারা ভারতের সমস্ত খরচ চালাইতো। স্যার যদুনাথ সরকারের একটা বই আছে ইকোনমিক্স অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে, সেখানে 1913 সালের বাজেটের একটা স্টেটমেন্ট দেওয়া আছে। ইংরেজদের রাজস্বের প্রধান খাত ছিল ভূমিকর, প্রায় 33%। এরপরে 28% আসতো কাস্টমস আর এক্সাইজ থেকে, মানে আকবরি শুল্ক থেকে। 17% আসতো রেল আর স্ট্যাম্প ডিউটি থেকে। আর 80% রাজস্বই 5টা খাত থেকে আসতো। পরাক্রমশালী ইংরেজ সরকার, মহারানী ভিক্টোরিয়া, পাকিস্তানি সরকার, আইয়ুব খান, এরা যদি ট্রাইবগুলোকে অটোনমি দিতে পারে কোন ধরনের অমূলক ভিত্তিহীন ভয় ছাড়া, তাহলে বাঙ্গুদের সমস্যা কোথায়? হচ্ছে বাঙ্গুদের উগ্র বাঙালি জাতীয়তাবাদী বয়ান। এটা মাথা থেকে ঝাইরা ফেললে সব সমস্যার সমাধান আছে। পাহাড়ের ট্রাইবগুলোকে অটোনমি দিয়ে এম্পাওয়ার করে তাদের নিজস্ব ইনস্টিটিউট করতে দেওয়াই সবচেয়ে বেস্ট সমাধান। আপনি দেখেন না, সমতলে এমন কোন নেতা নাই যাদেরকে পাহাড়িরা বিশ্বাস করে। এটা তো বড় সমস্যা। পাহাড়ের ট্যুরিজম থেকে যে রাজস্ব আসে সেটা সম্পূর্ণ পাহাড়ি ট্রাইবগুলোর কাছে চলে যাওয়া উচিত। তাহলে তারা নিজেদের অর্থনীতির স্বার্থে ট্যুরিজম প্রমোট করবে আর সেখানকার আইন শৃঙ্খলা নিজেদের পুলিশ দিয়ে রক্ষা করবে। ব্রিটিশ ভারতের প্রিন্সলি স্টেট গুলো নিজেদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দিয়া নিজেদের রাজ্যের ভিতরে আইন শৃঙ্খলা মেনটেন করত। কখনো কোনো সাহেব বা ভারতীয় ট্যুর করতে যায় সমস্যা হয় না জীবনে। সাহেব মেম সাহেবরা 1-2 নির্ভয়ে সারা ভারতবর্ষ চড়ে বেড়াতো, শিকার করতো। তাদের নেটিভ রাজ্যগুলোতে কখনোই আইন শৃঙ্খলা নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করতে হয় নাই। তো জম্মু কাশ্মীর রাজ্য যেখানে অনেক ট্যুরিজম ছিল সেটা শাসন করতো ডোগরা বংশের রাজারা। ইংরেজ সরকারের কোনো সৈন্য সেখানে ছিল না। কাজেই পাহাড়ি ট্রাইবগুলোর অটোনমি সেখানকার ট্যুরিজমের জন্য অত্যন্ত সহায়ক হবে, আর সেটাকে তারা নিজেরাই নিরাপদ করে তুলবে। সবশেষে আসি জমি জমার ব্যাপারে। যেহেতু পাহাড়িদের জমি ব্যবস্থাপনা আলাদা, এটা ডিস্টার্ব করা উচিত হবে না। কাশ্মীর যখন ভারতে যোগ দিছিল, কাশ্মীরের অটোনমির জন্য ভারতের সংবিধানে 370 আর্টিকেল ছিল। এর ফলে কাশ্মীরিরা নিজেদের জন্য অতিরিক্ত আইন বানাইতে পারত, যেটা ভারতের অন্য নাগরিকদের বিভিন্ন অধিকারকে ওভাররাইড করত। যেহেতু কাশ্মীরের ডেমোগ্রাফিক্সের পরিবর্তন একটা বড় একটা এক্সপ্লোসিভ রাজনৈতিক ইস্যু, তাই কাশ্মীরিরা আইন করেছিল যে ভারতের বাইরে অন্য রাজ্যের মানুষ কাশ্মীরে এসে জমি জমা কিনতে পারবে না। কাশ্মীরের মুসলমানদের যৌক্তিক ভয় ছিল যে তা না হলে ভারতের অন্য রাজ্য থেকে হিন্দু মাইগ্রেট করে কাশ্মীরের ডেমোগ্রাফিতে মুসলমান সংখ্যা গড়তে থাকে। হিন্দুত্ববাদী বিজেপি আর মোদী এই জন্যই ক্ষমতা এসে 2019 সালে ভারতের সংবিধানে এই আর্টিকেল 370 বাতিল করে দেয়। ফলে কাশ্মীর উপত্যকা বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে। ভারত পুরা 1.5 বছর কাশ্মীরের লকডাউন, যোগাযোগ ব্ল্যাকআউট আর ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখছিল। আমরা কি মোদির মতো হব? কাশ্মীর যেভাবে ঠান্ডা করতে চাই আমরা সেভাবে পার্বত্য চট্টগ্রাম ঠান্ডা করতে চাই? আমাদের পাহাড়ের জন্য বেস্ট সমাধান হচ্ছে পাহাড়ি ট্রাইবগুলোকে অটোনমি দেওয়া, ট্যুরিজম সহ বিভিন্ন রাজস্ব পুরোটাই তাদেরকে দিয়ে দেওয়া, তাদের দিয়েই লোকাল আইন শৃঙ্খলা মেনটেন করানো, আর পাহাড়িদের ভূমি ব্যবস্থাপনার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া। 1 country 2 system। পার্বত্য চট্টগ্রামের সংকট এটা সামরিক না, একেবারেই রাজনৈতিক। ইতিহাস, অর্থনীতি আর সামাজিক বাস্তবতা প্রমাণ করে দিছে যে বন্দুক দিয়া পাহাড়ে শান্তি আনা যাবে না, যায়নি এতদিন, বরং সেটা অশান্তিকে দীর্ঘস্থায়ী করছে। সমাধান লুকায় আছে পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক প্রজ্ঞা আর ন্যায্য স্বীকৃতি।